দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী গণিত ৩ নম্বর স্কুল, পেজ নাম্বার ১৩৯, রায়া মার্টিন প্রসেনজিৎরার প্রশ্ন উত্তরগুলো দেখো। গণিতের প্রথম প্রশ্ন, ১-১ শূন্যস্থান পূরণ করো। ১/৪ ছাড় মানে শতকরা কত ছাড়? তাহলে আমরা লিখতে পারি ১/৪ ১/৪ সমান লেখা যাবে ১/৪ গুণিতক ১০০/১০০ সমান আমরা লিখতে পারি ১/৪ গুণিতক ১০০, হরের যে ১০০টা সেই ১০০টা আমাদের পার্সেন্টেজ চিহ্ন। তাহলে কাটাকাটি করলে ২৫, ৪ ২৫ ১০০, উত্তর হবে 25%। পরে কোশ্চেন, সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু কত হয়? যেহেতু সমস্ত যুগ্ম সংখ্যা ২ এর গুণিতক ২, ৪, ৬, ৮ ... এগুলো সব যুগ্ম সংখ্যা, তো উত্তরটা হবে সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু সমান হবে কত না ২। শূন্যস্থান পূরণ করো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক, ক্ষেত্রফল b বর্গ একক হলে প্রস্থ কত? তাহলে আমাদের দেওয়া আছে বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটা রয়েছে a একক এবং ক্ষেত্রফল রয়েছে b। তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে আমাদের প্রস্থটা বের করতে বলেছে, তাহলে প্রস্থ সমান কত হবে? প্রস্থ সমান হয়ে যাবে ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে b আর দৈর্ঘ্য দেওয়া আছে a একক, তার মানে এটা হয়ে যাবে b ভাজিত a একক। পরে কোশ্চেন, ৪টি সমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যেতে পারে? ৪টি সমরেখ বিন্দু দিয়ে ১, ২, ৩, ৪ a b c d ৪টি সমরেখ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যাবে। ৪টি সমরেখ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যাবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাটি লেখো। আচ্ছা, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা দেখতে গেলে আমাদের বলতে হবে প্রথম যে দশমিক বিন্দুর পরে, অর্থাৎ দশমিক বিন্দুর ঠিক ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক থাকবে না, অর্থাৎ প্রতিটি অঙ্কের উপরে আবৃত বা পৌনঃপুনিক বিন্দুটি থাকবে। তাহলে আমরা এই অপশানটা দেখতে পাচ্ছি কত না 0.3 পৌনঃপুনিক। এটাই হচ্ছে আমাদের শুদ্ধ। আর এগুলো নয় কেন? কারণ হচ্ছে বি দেওয়া আছে আমাদের কত, বি দেওয়া আছে 0.14 পৌনঃপুনিক। এখানে একটা ফাঁকা রয়েছে, সিট দেখে দেখো 0.123 মাথায় পৌনঃপুনিক রয়েছে, অর্থাৎ 1টা এখানে পৌনঃপুনিক নেই, তাই এটা অশুদ্ধ। ডিতেও তাই, ডিতে দেওয়া আছে 5.032 পৌনঃপুনিক, দুটো পৌনঃপুনিক নেই, তাই এটা হচ্ছে অশুদ্ধ। তাহলে অপশন হবে এ। দুটি সংখ্যার গুণফল 1 হলে তারা পরস্পর কি হয়? দুটি সংখ্যা যদি x ইন্টু 1/x সমান 1, অর্থাৎ একজন আরেকজনের অনন্য, উত্তরটা হবে একটি সংখ্যা আর একটির অনন্য হবে। ঠিক আছে, পরেরটা দেখো, এই সংখ্যাটি কি 9 স্থানীয় মান ঠিক রেখে অন্য অঙ্কগুলি পুনরায় সাজিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম
সংখ্যাটি লেখো। আচ্ছা, আমাদের সংখ্যা রয়েছে কটা? 1 2 3 4 5 7টা। তাহলে আমরা লিখতে পারি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমাকে বলেছে 9টাকে আমাদের 9 স্থান, 9টা যেহেতু আমাদের শতকে রয়েছে, তাহলে 9টা আমি বসিয়ে দিলাম। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা করতে হলে আমাদের কি করতে হবে না, বাম দিক থেকে আমাদের বড় সংখ্যাগুলি বসিয়ে আসতে হবে। তাহলে আমরা সংখ্যাগুলো বসাই। তাহলে প্রথম আমরা নিযুতের ঘরে বসালাম 9, তারপরে দুটো 5 5, ঠিক আছে। তারপর আমরা কত বসাবো? তাহলে আমাদের হয়ে গেল 9। বলেছে স্থানীয় মানকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি তৈরি করতে হয় তাদের আমাদের কি করতে হবে? তাহলে সব থেকে ছোট সংখ্যাটা আমাদের কত আছে দেখো, সব থেকে ছোট সংখ্যা রয়েছে এখানে 4। 4 বসিয়ে দিলাম, 4টাকে বসিয়ে দিলাম। তারপরে কত বসবে? দুটো 5 রয়েছে, তারপর 0 বসিয়ে দিলাম। তারপর দুটো 5 5 9, 5 5 0 চলে গেল। আর পড়ে যাচ্ছে কত? 7 আর 6। তাহলে এরপরে আমাদের বসবে কত? 7, তারপর বসবে 6, তারপর বসবে 7। অর্থাৎ সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 40,55,967। বিপরীত সংখ্যা কাকে বলে? কোন সংখ্যা বিপরীত সংখ্যা সেই সংখ্যাই কি? তাহলে বিপরীত সংখ্যা কাকে বলে? দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদের বিপরীত সংখ্যা বলে। যেমন +5 এর বিপরীত সংখ্যা হলো -5। তারপর বলেছি কোন সংখ্যার বিপরীত সংখ্যা কি সেই সংখ্যা? উত্তর হবে, দ্বিতীয় উত্তরটা হবে না, সেই সংখ্যা নয়। পরে কোশ্চেন দেখো, x কে 2 দিয়ে গুণ করে গুণফলটি 3 থেকে বিয়োগ করলে সংখ্যাটি কত হবে? x কে 2 দ্বারা গুণ করলে হবে, x কে 2 দ্বারা গুণ করলে হয় কত না 2x। তারপর কি করব? এই 2x কে 3 থেকে বিয়োগ করব, অতএব নির্ণয় সংখ্যাটি হবে, অতএব নির্ণয় সংখ্যাটি হয়ে যাবে 3 - 2x। বলেছে 3 থেকে 2x টাকে বাদ দাও, 3 - 2x। পরে কোশ্চেন, পৌনঃপুনিকটা 3 এর মাথায় হবে। এখানে আছে প্রশ্ন আছে 1.23 পৌনঃপুনিক, এই সংখ্যাটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা নিয়ম হচ্ছে প্রথম দশমিক আর পৌনঃপুনিককে ভুলে গিয়ে সমস্ত সংখ্যাটা লিখে ফেলবো। 1 2 3 দিয়ে বিয়োগ চিহ্ন দিলাম, দিয়ে পৌনঃপুনিক বাদে যে সংখ্যাগুলো রয়েছে বাম দিকে রয়েছে 12, 12 বসিয়ে দিলাম। আর নিচে রয়েছে পৌনঃপুনিক কটার উপরে? একটার উপরে, একটা 9। আর দশমিকের ঠিক ডান দিকে দেখো একটাতে পৌনঃপুনিক নেই, তার জন্য একটা 0 বসবে। তাহলে এবার আমাদের উত্তরটা কত হচ্ছে? লবে হচ্ছে 1 1 1, হরে হচ্ছে 90। এটাকে আমরা যদি 3 দিয়ে কাটি কত হবে? 3 30-এ, এটাকে 3 দিয়ে কাটলে হচ্ছে 37। উত্তরটা হয়ে গেল 37/30। এটাকে ভাগ করে নিলে আমাদের কত হবে না 1/7-30। ঠিক আছে। পরে আমরা দেখো কোন সংখ্যা ও তার অনন্যকের গসাগু ও লসাগু কত? তাহলে কোন সংখ্যা যদি x, আরেকটি সংখ্যা তার অনন্য যদি 1/x হয়, তাহলে তাদের গুণফল কত হচ্ছে? সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে কত না x × 1/x সমান 1। আবার আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান কত হয় না সংখ্যা দুটির গুণফল, সেটাও 1। তাহলে অতএব এখানে উত্তরটা হবে কত? অতএব
সংখ্যা দুটি লসাগু গসাগু উভয়ই 1 হবে, অর্থাৎ লসাগু সমান হয়ে যাবে 1, লসাগু সমান হবে 1। যোগের সংযোগ নিয়ম যাচাই করো। যোগের সংযোগ নিয়মটা আমরা জানি যে a প্লাস যে তিনটে সংখ্যা হয় b প্লাস c সমান a প্লাস b প্লাস c, এই সম্পর্কটা মেনে চলে তবেই আমরা বলি যোগের সংযোগ নিয়ম মেনে চলছে। তাহলে তিনটে সংখ্যা দেওয়া আছে, তিনটে সংখ্যাকে আমরা বসাই। তাহলে +5 বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান +5 প্লাস +3 প্লাস 2 সমান কত হয়, সমান চিহ্ন দিলাম, এটা হচ্ছে +5 প্লাস +2 আর +3 যোগ করলে কত হয় +5, এ সমান হয়ে যাচ্ছে +10। তাহলে ডান পক্ষ কত হয় দেখি, a প্লাস b, প্রথম a মানে কত নিয়েছিলাম আমরা +5 +3 a প্লাস b প্লাস c, c হচ্ছে +2, তাহলে এটা আমাদের কত হচ্ছে 5 3 8 +8 যোগ +2 সমান হচ্ছে কত +10। অর্থাৎ যেহেতু দেখতে পাচ্ছি বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে সংখ্যা তিনটি যোগের সংযোগ নিয়ম মেনে চলে। অর্থাৎ লিখতে পারি যে +5 +3 ও +2 যোগের সংযোগ নিয়ম মেনে চলে। পরে আমরা দেখো সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। তাহলে আমি প্রথমে একটা সংখ্যা রেখা টেনে নিই। ঠিক আছে, তাহলে এখানে আমি কত করলাম, এখানে আমি দিলাম 0, বাম দিকে -1 -2 -3 -4 -5, আর একটু বাড়াতে হতো, ঠিক আছে, -6 -7 -8 -9 -10, দিয়ে করবো +1 +2 +3। তাহলে প্রথম আমরা 0 থেকে শুরু করব, -10 বাম দিকে যাবো, -10 মানে বাম দিকে 10 ঘর যাবো, এখান থেকে 10 ঘর এই পর্যন্ত এলাম, এটা হচ্ছে এইখানে -10। তারপর এখান থেকে বলেছি এটা হচ্ছে -10, তাহলে এখান থেকে আমরা আবার ডান দিকে 11 ঘর যাব। তাহলে এখান থেকে 11 ঘর গেলে কত হবে, এখানে এসে এতটা বেশি হয়ে গেল, এতটা এতটা, ঠিক আছে, এতটা। আমরা যদি এদিকে নিচের দিকে একটু বাড়াই, দেখি 0 থেকে এরা কতটা দূরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে +11। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এইখান থেকে এতটা হচ্ছে +1, এটা হচ্ছে +1, তাহলে আমাদের উত্তরটা হবে কত না +10 -10 +11 সমান উত্তর হবে +1। পরে কোশ্চেন দিয়েছে পাশাপাশি দুটি দোকানদারের কোনো একদিন প্রথম জনের 50 টাকা লাভ এবং দ্বিতীয় জনের -50 টাকা লাভ হয়, তবে প্রথম জনের দ্বিতীয় জনের থেকে কত বেশি লাভ বা ক্ষতি হয়। তাহলে আমরা এটা লিখতে পারি যে প্রথম দোকানদারের লাভ হয় 50 টাকা আর দ্বিতীয় দোকানদারের লাভ হয় কত -50 টাকা। তাহলে প্রথম জনের দ্বিতীয় জনের থেকে কত বেশি লাভ হয়েছে তা বের করতে হলে প্রথম জনের লাভ থেকে দ্বিতীয় জনের লাভটা বিয়োগ করতে হবে। অতএব প্রথম দোকানদারের বেশি লাভ হয় দ্বিতীয় জনের থেকে কত না 50 - -50 সমান 100 টাকা। পরের অঙ্ক কত বলা আছে,
-15 এর বিপরীত সংখ্যা -4 এর বিপরীত সংখ্যা -9 এর বিপরীত সংখ্যা। প্রথম আমরা কি করব, সমান চিহ্ন দিলাম। তাহলে -15 এর বিপরীত সংখ্যা কত? -15 এর বিপরীত সংখ্যা হবে কত? +15। ঠিক আছে, মাইনাস, ঠিক আছে, ভেতরে কত আছে না -4 এর বিপরীত সংখ্যা, মাইনাসের বিপরীত সংখ্যা কত হবে? +4। পরেরটা বলেছে -9 এর বিপরীত সংখ্যা, -9 এর বিপরীত সংখ্যা হবে +9। এবার দেখো লিখছি আমি +15। আচ্ছা, এবার দেখো এখানে দেওয়া আছে +4 এর আগে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাসটাকে প্লাস করে, তাহলে আমরা এটা লিখতে পারি প্লাস, এটাকে বিপরীত করে দেবো, দিয়ে আমরা লিখতে পারি যে +4 এর বিপরীত সংখ্যা, আর এটাকেও তাই করব, প্লাস করে আমরা লিখবো মাইনাসটাকে তোলার জন্য কি করব না, মাইনাস যেহেতু বিপরীত চিহ্ন বোঝাচ্ছে তাই আমরা লিখতে পারি +9 এর কি বিপরীত সংখ্যা। সমান কত দাঁড়ালো? +15 +4 এর বিপরীত সংখ্যা হবে -4 +9 এর বিপরীত সংখ্যা হবে -9। ঠিক আছে, তাহলে আমরা দুটো দুটো করে যোগ করি। প্রথম দুটো করি যে +15 যোগ -4 +9, তাহলে এটা কত হচ্ছে আমাদের +11 +9। এটা করলে আমাদের হয়ে যাচ্ছে +2। পরের সংখ্যা বলেছি, দেখো দ্বিতীয়টির সঙ্গে কত যোগ করলে প্রথমটি পাবো, তাই তো। তাহলে এখানে দ্বিতীয়টির সঙ্গে অর্থাৎ -42 এর সাথে কত যোগ করলে আমরা 25 পাবো, +25। তাহলে এটাকে আমাদের বের করতে হলে অতএব নির্ণয় সংখ্যাটি হবে, অতএব নির্ণয় সংখ্যাটি কত হবে না, এই যোগফল থেকে প্রথম সংখ্যাটা বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে +25 -42। ঠিক আছে, তাহলে +25 -42, তার সামনে মাইনাস অর্থাৎ -42 বিপরীত, অর্থাৎ এটা হবে +42। তাহলে আমাদের উত্তরটা হলো কত? 67। একটি পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডে তল সংখ্যা, ধার সংখ্যা ও শীর্ষবিন্দুর সংখ্যাটি লেখো। এখানে পঞ্চভুজের জন্য ভূমির বাহুর সংখ্যা যদি 5, n এর মান যদি 5 হয়, তাহলে তল সংখ্যা হবে n+1, অর্থাৎ 5-এর থেকে এক বেশি, 6টি। আর ধারের সংখ্যা হবে কত না 2 গুণিতক n, অর্থাৎ এখানে n এর মান হচ্ছে ভূমি তলের বাহুর সংখ্যা, তাহলে 2 × 10 সমান 2 × 5 সমান 10টি। আর শীর্ষবিন্দুর সংখ্যা হবে n+1, অর্থাৎ ভূমির বাহুর সংখ্যা যুক্ত 1, অর্থাৎ 5 + 1 সমান 6টি। পরে কোশ্চেন, একটি সমকোণী চৌপলের ধার সংখ্যা x, শীর্ষবিন্দুর সংখ্যা y ও তল সংখ্যা z হলে x + y + z সমান কত? আমরা বের করি, তাহলে সমকোণী চৌপলের ধার কটি ধার রয়েছে, তাহলে x এর মান হচ্ছে, x সমান আমরা পাচ্ছি ধার কটা 4, 8, 12টি।
আচ্ছা, ওয়াই বলেছে কত না শীর্ষবিন্দুর সংখ্যা ওয়াই, তাহলে ওয়াই সংখ্যা কত 8, শীর্ষবিন্দু 8টি। আর তল তল সংখ্যা জেড সমান আমরা কটা পাচ্ছি 6টি। তাহলে আমাদের যেটা বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান কত হবে 12 প্লাস 8 মাইনাস 6। তাহলে 12 যুক্ত 8 হচ্ছে 20 মাইনাস 6 সমান হয়ে যাচ্ছে 14। পরে কোশ্চেন বলেছে 4-এর 3-এরটা ঘনক ও সমকোণী চৌকলের মধ্যে পার্থক্য লেখো। প্রথম কোশ্চেন। তাহলে ঘনকে আর সমকোণী চৌকোলের পার্থক্য প্রথম হচ্ছে তলের আকৃতি। প্রতিটি তল ঘনকের ক্ষেত্রে বর্গাকার আর সমকোণী চৌকোলের ক্ষেত্রে প্রতিটি তল আয়তাকার। বাহুর পরিমাপ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন হয়। তলের ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রে সব তলের ক্ষেত্রফল সমান হয়, সমকোণী চৌকোলের ক্ষেত্রে বিপরীত তলগুলির ক্ষেত্রফল কেবলমাত্র সমান হয়। আরেকটি বলেছে বি, একটি পিরামিড কোন শর্তে চতুস্তলক হয়। একটি পিরামিড চতুস্তলক হবে যদি কি হবে না ভূমি ত্রিভুজাকার হয়। ভূমি ত্রিভুজাকার হয়, ঠিক আছে। অঙ্কটা তুলছি আমি 0.0539 মাইনাস 0.0002 এর 0.4 প্লাস 0.56 ইন্টু 0.07 ভাজিত নিচে রয়েছে আমাদের 0.04 ইন্টু 0.25, ঠিক আছে। অতএব দিলাম এটা সমান, প্রথম আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে এটা থেকে এটাকে বাদ দেব, দিলে আমাদের কত হবে, এটা দাগ টেনে দিই প্রথম। এটা হয়ে যাবে আমাদের 0.0537। এর মানে হচ্ছে গুণিতক, গুণিতক কত হবে 0.4 প্লাস এখানে কত আছে 0.56 ইন্টু 0.07, ওই নিচে যা রয়েছে তুলব 0.04 ইন্টু 0.25। আচ্ছা, সমান চিহ্ন দিলাম। এবার আমরা এই দুটো আর এই দুটো গুণ করব। গুণ করলে আমাদের আসছে 0.02148 যোগ এইটা গুণ করতে আমাদের আসছে 0.0392। আচ্ছা, নিচেরটা গুণ করতে আমাদের আসছে 0.01। এই দুটো যোগ করি, সমান চিহ্ন দিলাম। আমাদের যোগ করে আসছে কত 0.06068 বাই নিচে রয়েছে 0.01। এবার আমরা কি করবো, দশমিককে 2 ঘর বাম দিকে সরিয়ে দেবো, উপরেও নিচে 1 ঘর 2 ঘর করে সরিয়ে দেবো। তাহলে দশমিক 2 ঘর সরালে নিচে কত হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে 1 আর উপরে হচ্ছে 6.068। উত্তরটা হলো 6.068। পরের অঙ্ক বলেছি একটি খুঁটি 5.14% জলে, 6.3 অংশ কাদায় এবং 44 মিটার জলের উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা প্রথম লিখে ফেলি, খুঁটিটির জলে রয়েছে খুঁটিটির জলে রয়েছে কতটা না 5.14%, সমান আমরা লিখতে পারি 5 4 20 1 21 21 4%। এবং কাদায় রয়েছে কতটা
এবং কাদায় রয়েছে কতটা? 6.4% সমান আমরা লিখতে পারবো কত? 6×4 = 24, 27/4%। ঠিক আছে, তাহলে একটা খুঁটির যদি সম্পূর্ণটা 100 হয় তাহলে এতটা কাদা, এতটা জল। তাহলে জল আর কাদা মিলিয়ে মোট কতটা রয়েছে? তাহলে লিখতে পারি আমরা যে জল ও কাদায় মোট রয়েছে, জল ও কাদায় মোট রয়েছে কতটা? আমরা লিখতে পারি কত না 21/4 যুক্ত 27/4% হচ্ছে কত? 4, এটাকে যোগ করলে এটা হচ্ছে 48%, সমান হচ্ছে 4×4 = 12%। তাহলে জল আর কাদায় মিলে মোট 12% রয়েছে। তাহলে সম্পূর্ণ খুঁটিটি এবার আমরা লিখতে পারি যে সম্পূর্ণ খুঁটিটি 100% হলে জল ও কাদার উপরে কতটা রয়েছে? তাহলে এটা যদি আমাদের পুরোটা 100 হয়, পুরো দৈর্ঘ্যটা 100 যদি ধরি, তাহলে এইটুকু রয়েছে আমাদের 12, এতটা 12, তাহলে বাকিটা কত হবে? 100 থেকে 12 বাদ দিতে হবে। তাহলে 100% হলে কাদা ও জলের উপরে রয়েছে কতটা না 100 - 12% সমান 88%। ঠিক আছে, তাহলে এবার আমরা করতে পারি যে বলে দিয়েছে খাতা বইতে আমাদের যে উপরে রয়েছে 44 মিটার। তাহলে উপরে রয়েছে কত? উপরে রয়েছে সমান 44 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে সম্পূর্ণ খুঁটির 88%, অর্থাৎ যেহেতু ওপরে রয়েছে 88%, তাহলে আমরা লিখে দিতে পারি যে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্যের খুঁটির দৈর্ঘ্যের 88% সমান কত হচ্ছে না 44 মিটার। আবার লিখতে পারি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্যের 88%কে ভগ্নাংশে কত হবে না 88/100, এত অংশ সমান কত না 44 মিটার। তাহলে অতএব সম্পূর্ণ খুঁটিটি কত হবে না সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত হবে না আমরা এই 88/100কে সমান চিহ্নের উপরে উল্টে গুণ করে দেবো। তাহলে 44 × 100/88 মিটার। 44 × 44, 44 2 × 88, 2 × 2 2 50, তাহলে উত্তরটা হয়ে যাবে কত 50 মিটার। ঠিক আছে, তাহলে প্রশ্ন আমার উত্তর হবে অতএব সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য সমান সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত না 50 মিটার। ঠিক আছে, পরে কোশ্চেন বলেছে রিয়ার 2 মিটার কাপড় লাগে একটি জামা তৈরি করতে ও রিয়ার ভাইয়ের 2 মিটার 10 সেন্টিমিটার কাপড় লাগে একটি জামা বানাতে। যদি তার বাবা দুজনের জন্য 2টি করে জামা তৈরি করার জন্য মোট 9 মিটার কাপড় আনে, তবে
কতটা পরিমাণ কাপড় জামা তৈরির পরে পড়ে থাকবে। তাহলে সবার দুটো করে জামা বানাতে বলেছে, রিয়ারও দুটো আর রিয়ার ভাইয়েরও দুটো জামা বানাতে বলেছে। তাহলে প্রথম আমরা দেখি রিয়ার একটি জামা বানাতে কত কাপড় লাগে। রিয়ার, তাহলে আমি লিখতে পারি যে রিয়ার একটি জামা বানাতে কাপড় লাগে কতটা, না 2 মিটার। 2 মিটার। তাহলে রিয়া দুটি জামা বানাবে, তাহলে রিয়ার দুটি জামা বানাতে কাপড় লাগবে কতটা, 2 × 2 মিটার, সমান হচ্ছে 4 মিটার, 4 মিটার। এবার রিয়ার ভাইয়ের একটি জামা তৈরি করতে কাপড় লাগে কতটা বলেছে, না 2 মিটার 10 সেন্টিমিটার। এটাকে আমরা 10 সেন্টিমিটারকে মিটারে পরিণত করব। তাহলে 2 মিটার যুক্ত 10 সেন্টিমিটার থেকে মিটার আনতে হলে 100 দ্বারা ভাগ হবে, এত মিটার। তার মানে হয়ে গেল কত, 2 মিটার যোগ 0.1 মিটার, সমান হচ্ছে 2.1 মিটার। তাহলে রিয়ার ভাইয়ের এইরকম দুটি জামা বানাতে, দুটি জামা তৈরি করতে কাপড় কতটা লাগবে, না লাগবে 2.1 ছিল ইন্টু 2, এত মিটার, সমান কত হচ্ছে আমাদের 4.2 মিটার কাপড় লাগবে। ঠিক আছে। তাহলে দুজনের দুটি দুটি করে মোট 4টি জামা বানানো হয়েছে। তাহলে লিখতে পারি আমরা, তাহলে দুজনের দুটি করে মোট 4টি জামা তৈরি করতে কাপড় লেগেছে কতটা, না তার দিদি লেগেছিল কতটা, দিদি লেগেছিল 4 মিটার আর তার ভাই লেগেছে 4.2 মিটার। মোট হবে তাহলে 4 + 4.2 মিটার, তার মানে কত হলো 8.2 মিটার। তাহলে মোট 8.2 মিটার কাপড় লেগেছে। ঠিক আছে। এবার তার বাবা কতটা কাপড় এনে দিয়েছিল, 9 মিটার কাপড়। তাহলে আমরা লিখতে পারি তাদের বাবা কাপড় এনেছিল কতটা, না 9 মিটার। তাহলে মোট কাপড় 9 মিটার, তাদের ব্যবহার হয়েছে দুজনের 4টে জামা বানাতে 8.2 মিটার। তাহলে অবশিষ্ট কাপড় কত হবে, না মোট কাপড় থেকে এই কাপড়টা বাদ দিতে হবে। তাহলে অতএব অবশিষ্ট কাপড় থাকবে কতটা, না 9 মিটার থেকে আমরা 8.2 মিটার বাদ দিয়ে দেবো। কত হলো আমাদের 0.8 মিটার কাপড় পড়ে থাকলো। তাহলে মিটারটাকে সেন্টিমিটার করলে কত হবে, 0.8কে মিটার থেকে সেন্টিতে গেলে 2 ঘর ডান দিকে যেতে হয়, তাহলে 100 দ্বারা গুণ, এত সেন্টিমিটার। তার মানে দশমিককে আমি যদি 2 ঘর সরাই 0.8 তাহলে হয়ে যাবে 80 সেন্টিমিটার। তাহলে 80 সেন্টিমিটার কাপড় অবশিষ্ট পড়ে থাকবে। পরের অঙ্ক বলেছে 5-এর 4-এরটা, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6, 10 ও 15 দিয়ে ভাগ করতে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে 4, 6, 10 ও 15 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত হবে, না এদের লসাগু। তাহলে আমরা লিখতে পারি যে 4, 6, 10 ও
15 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে কত না এদের লসাগু। লসাগুটা করে ফেলি, 4 6 10 আর কত 15। প্রথম 2 দিলাম, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 পাঁচে 10, 15 নামলো। ঠিক আছে, আবার 3 দিলাম, 3 দিলে 2 নামলো, 3 একে 3, 5 নামলো, 3 5 15। তো 5 দিলাম, 2 নামলো, 1 নামলো, 5 একে 5, 5 একে 5। আরেকবার 2 দিলাম, 2 একে 2, 1 1 1। অতএব নির্ণয় লসাগুটা কত হবে? অতএব লসাগুটা আমরা কত পেলাম? লসাগু সমান হলো কত না 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 সমান 60। ঠিক আছে, তাহলে এবার আমাদের বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে। তাহলে আমরা জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত না 1 4টে শূন্য, 1 2 3 4। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমাদের প্রশ্নে বলেছে দেখো যে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথম আমরা বের করবো। তাহলে আমরা প্রথম কি করব না, যেহেতু এদের লসাগু 60, তাহলে 60-এর গুণিতক করে আমরা দেখব যে 5 অঙ্কের সংখ্যাটা কত আছে। তাহলে আমরা সেটাকে বের করার জন্য কি করব, 10,000-কে 60 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করে দেখি কত আছে। তাহলে প্রথম 60 একে 60, বের করতে 40, এটা শূন্য নামলো, 6 দিলে 36, শূন্য, আবার 40, আবার একটা শূন্য নামলো, 6 6 36, এইটা নিচে নামলো 40। তাহলে দেখা যাচ্ছে যে 1000 সংখ্যাটি থেকে যদি আমরা 40 বাদ দিই তাহলে আমাদের সেই সংখ্যাটা অবশ্যই 60 দ্বারা ভাগ যাবে। কিন্তু 40 যদি 1000 থেকে বাদ দেওয়া হয় তাহলে সেটা আর 5 অঙ্কের সংখ্যা থাকবে না। তাই আমরা কি করব না, এই 40 ভাগশেষ রয়েছে এর সাথে কত যোগ করে দেবে, এর সাথে 20 বাড়িয়ে দিলে আমাদের ভাগ সম্পূর্ণ মিলে যাবে, ভাগশেষ শূন্য আসবে। তাহলে এই 20টা পাবো কি করে? তাহলে আমরা 60 থেকে যদি 40 বাদ দিই, ভাগশেষটা বাদ দিই, তাহলে 20। তাহলে 1000-এর সাথে আমরা 20 যোগ করলে 5 অঙ্কের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটি 4 6 10 ও 15 দ্বারা বিভাজ্য সেটি হলো কত না, আমাদের ছিল কত 10,000 যোগ 20 হয়ে গেল 1,0,0,2,0। ঠিক আছে, এইটা হলো আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যা কত দ্বারা বিভাজ্য, যা 60 দ্বারা বিভাজ্য। 60 দ্বারা বিভাজ্য মানে বোঝাচ্ছে যে সেই 60 দ্বারা বিভাজ্য সংখ্যা অবশ্যই কত দ্বারা বিভাজ্য হবে, 4 6 10 15 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমাদের লাস্টে এসেছে যে এই সংখ্যাটি দ্বারা এই 4 6 10 15-কে ভাগ করলে ভাগশেষ 3 থাকবে। তাহলে যেহেতু ভাগশেষ সবার ক্ষেত্রে 3 থাকবে, তাহলে আমরা কি করব, এই সংখ্যাটার সাথে 3 যোগ করে দেবো। তাহলে আমরা এখানে লিখতে পারবো যেহেতু 4 6 10 ও 15 দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে ভাগশেষ 3 থাকবে। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব নির্ণেয় 5
অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত হবে? তাহলে আমাদের হয়ে যাবে 10020 এই সংখ্যাটার সাথে 3 আমরা যোগ করে দেবো। 3 যোগ করে যেটা হবে সেটি হয়ে গেলে কত? 10023। এটা হচ্ছে নির্ণয় সংখ্যা। পরের অঙ্ক, একটি সংখ্যাকে 8% বৃদ্ধি করা হলো, তারপর মূল সংখ্যাটিকে 3% কমানো হলো। যদি সংখ্যা দুটির বিয়োগফল 407 হয় তবে মূল সংখ্যাটি কত ছিল? ঠিক আছে, তাহলে আমরা এখানে মনে করি সম্পূর্ণ সংখ্যাটি সমান 1 অংশ। এখন কি করেছে? প্রথম ক্ষেত্রে আমাদের বলেছে সংখ্যাটিকে 8% বৃদ্ধি করা হলো। সংখ্যাটিকে 8% বৃদ্ধি করলে বৃদ্ধি করা হলে তাহলে সংখ্যাটির বৃদ্ধি কত? না, সংখ্যাটির বৃদ্ধি হলো কত হবে? না 8/100 এত অংশ। তাহলে বৃদ্ধি পাওয়ার পর তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে? আগে আমার যদি সংখ্যাটা 1 থাকে তাহলে এখন বৃদ্ধি পেল 8/100 এত অংশ। তাহলে এই দুজনকে যোগ করলে তাহলে বৃদ্ধি পাওয়ার পর সংখ্যাটি কত দাঁড়ালো সেটা পাবো। অতএব আমরা লিখবো যে সংখ্যাটি বৃদ্ধি পাওয়ার পরে হবে কত হবে? আগে আমার 1 ছিল, বেড়েছে কত? 8/100 এত অংশ। আমরা এটাকে যোগ করলে কত হবে? আমাদের 108/100 এত অংশ। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে ওই মূল সংখ্যাটিকে আবার 3% কমানো হলো। আবার আমরা লিখতে পারি সংখ্যাটিকে মূল সংখ্যাটিকে লিখি। মূল সংখ্যাটিকে 3% কমালে সংখ্যাটি হ্রাস পাবে কতটা? না, মূল সংখ্যার 3%। অর্থাৎ মূল সংখ্যা যদি আমরা 1 অংশ ধরেছি, 1-এ 3% অর্থাৎ 3/100 এত অংশ। হ্রাস পাওয়ার পর সংখ্যাটি কত হবে? অতএব লিখতে পারি হ্রাস পাওয়ার পর সংখ্যাটি হবে কি হবে? না, আগে আমাদের ছিল 1 মাইনাস 3/100, যদি কমে গেছে তাই কমটাকে বাদ দিয়ে দিলাম, এত অংশ। তো বিয়োগ করলে হবে কত? না 100 মাইনাস 3/100 অংশ সমান কত হয়ে গেল? না 97/100 অংশ। 97/100। ঠিক আছে, তাহলে এবার আমাদের প্রশ্নে বলেছে যে যোগ করার পর যেটা পেলাম, বাড়ানোর পর যে সংখ্যাটা পেলাম এবং কমানোর পর যে সংখ্যাটা পেলাম তাদের অন্তর দেওয়া আছে 407। তাহলে আমরা প্রথম এই দুটি সংখ্যার অন্তর করি, কত হয় দেখি। তাহলে দুটি সংখ্যার অন্তর, কত দাঁড়াচ্ছে আমাদের? না 108/100 বিয়োগ 97/100 এত অংশ সমান কত হলো? নিচে হবে 100, উপর এটা বাদ দিলে কত হচ্ছে আমাদের? 11 অংশ। ঠিক আছে, তাহলে আমাদের দুটি সংখ্যার অন্তর হলো 11/100 অংশ। তাই প্রশ্নে আমাদের বলা আছে যে প্রশ্নানুসারে কি বলা আছে? না মূল সংখ্যাটির 11/100
অর্থাৎ অর্থাৎ মূল সংখ্যাটি দুটো সংখ্যা অন্তর করো, যেটা পেলাম মূল সংখ্যাটি এত অংশ সমান কত দেওয়া আছে আমাদের 407, 407, ঠিক আছে। অতএব সংখ্যাটি কত হবে, অতএব মূল সংখ্যাটি হবে, অতএব মূল সংখ্যাটি সমান আমাদের কত আসবে না 407 গুণিতক, এবারে যেটা রয়েছে 11/100, এটা উল্টে আমরা গুণ করে দেবো, 100/11 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কাটাকাটি করি, 11 একে 11, 11 3 33, 11 7 77, তার মানে উত্তরটা হয়ে গেল 37 ইন্টু 100, কত হলো 3700। অতএব মূল সংখ্যাটা ছিল, উত্তরটা লিখবো আমরা যে মূল সংখ্যাটি হলো 3700। পরবর্তী অঙ্ক বলেছে পশ্চিমবঙ্গের একটি জেলার বিভিন্ন বছরের মোট গম উৎপাদনের রাশি তথ্য নিম্নরূপ। কি দেওয়া আছে না 2019 সালে গম উৎপন্ন হয়েছিল, গমের পরিমাণ কত কিগ্রাতে দেওয়া আছে 2500 কিগ্রা, 2020 সালে 3000 কিগ্রা, 2021 সালে 3500 কিগ্রা, 2022 সালে 2000 কিগ্রা আর 2023 সালে 4000 কিগ্রা। তাহলে এইটার আমাদের স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। দেখো এইটাই স্কেলটা উপরে লিখবে, স্কেলের এটা ইংরেজিতে লিখে দেবে 1 ঘর, অর্থাৎ উলম্ব ভার্টিক্যাল বরাবর 1 ঘর 1 হবে। যদি আমরা লিখি উলম্ব বরাবর 1 ঘর, উলম্ব বরাবর 1 ঘর সমান এটা 500 গ্রাম, 500 কিলোগ্রাম। উলম্ব বরাবর 1 ঘর সমান 500, এই জায়গায় একটা ঘর মানে 500 করে বাড়ছে। তাহলে আমরা দুটো উলম্ব রেখা টেনে এই ছবিটা আমরা লিখে ফেলবো।